বীরপুর গ্রামে রহমত আলী তার দুই মেয়ে স্বামীরা এবং নুসরাতের সাথে বসবাস করতেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি তার দুই মেয়েকে মা এবং বাবা দুজনেরই ভালোবাসা দিয়ে বড় করেছিলেন। তখন দুপুরবেলা স্বামীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল। সত্যি বলতে পুরো বীরপুর গ্রামে আমার চেয়ে সুন্দর মেয়ে আর একটাও নেই। বাবা শুধু শুধু আমার জন্য পাত্র খুঁজে বেড়ান। ওনার মাথায় এটা কেন যে ঢোকে না, আমি কোনো সাধারণ ছেলেকে বিয়ে করব না। তুমি দিনে 10 বার আয়না দেখো, কোনোদিন এমন না হয়ে যায় যে আয়না নিজেই তোমার উপর বিরক্ত হয়ে যায়? আয়না কেন বিরক্ত হবে? ওকেও তো প্রতিদিন এত সুন্দর একটা মুখ দেখতে হয়। রূপ নিয়ে এত অহংকার করা ভালো নয় সামিরা। এই সমস্ত বড় বড় কথা তারাই বলে যাদের দেখানোর মতো কোনো রূপ বা সৌন্দর্য থাকে না। নুসরাত এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। স্বামীরার কথাগুলো তার বুকে খুব লেগেছিল, কিন্তু সে কোনো উত্তর দিল না। ঠিক তখনই বাইরে উঠোন থেকে কারোর আসার শব্দ পাওয়া গেল। নুসরাত মা, একটু পানি দে তো মা, বড্ড তেষ্টা পেয়েছে। এখনই নিয়ে আসছি বাবা। নুসরাত তখনই রান্নাঘরে গেল এবং পানির গ্লাস নিয়ে চলে এলো। বেঁচে থাকো মা। কিছুক্ষণ পর নুসরাত বাবার সামনে খাবারও বেড়ে দিল। রহমত আলী খেতে খেতে ঘরের দিকে তাকাতে লাগলেন। স্বামীরা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। আরে সামিরা, কখনো এই আয়না থেকেও তো ছুটি নেওয়া শেখো। বাবা, আমি তো শুধু দেখছি যে আজও আমার কোনো সৌন্দর্যে কমতি পড়ল কিনা। নিজের যত্ন নেওয়া খুব ভালো কথা সামিরা, কিন্তু নুসরাতের দিকেও তো একটু খেয়াল রাখতে পারো। বেচারি কিছু না বলেই পুরো ঘরের সমস্ত দায়িত্ব একা সামলায়। আপু তো কাজ করতেই ভালোবাসে। কাজ করতে ভালোবাসে তার মানে এই নয় যে সব কাজও একাই করবে। দুই বোন যখন আছো তখন ঘরের দায়িত্বও আধাআধি হওয়া উচিত। বাবা, আমার দ্বারা এই ঘর ঝাড়ু দেওয়া আর বাসন মাজার কাজ হবে না। বিকেলবেলা গ্রামের বটগাছের নিচে স্বামীরা তার দুই বান্ধবী রেশমা আর শায়লার সাথে বসে গল্প করছিল। রেশমা, একটা কথা কিন্তু মানতেই হবে, পুরো গ্রামের মানুষ তোমার আপুকে খুব শ্রদ্ধা করে। শ্রদ্ধা? গ্রামের লোকেদের আসলে এমন একজন সহজ সরল মানুষ দরকার যার প্রশংসা করে তারা নিজেরা ভালো মানুষ সাজার আনন্দ পেতে পারে। ব্যাস, আমার আপু সেই সহজ সরল বোকা মানুষটা হয়ে গেছে। কিন্তু ও সত্যিই সবাইকে খুব সাহায্য করে, আর এটাই ওর সবচেয়ে বড় ভুল। সব সময় অন্যদের জন্য ছুটে বেড়ায়। আমি তো ভেবে পাই না এতে ওর কি পায়। তখনই সামনের রাস্তা দিয়ে নুসরাতকে আসতে দেখা গেল। আরে সামিরা, আমি কতক্ষণ ধরে তোকে খুঁজছি। সারা ঘর খুঁজলাম, তারপর ভাবলাম তুই নিশ্চয়ই এখানে থাকবি। চল, বাবা তোকে ডাকছেন। এখন আবার কেন ডাকছেন? বাবার যখনই দেখো তখনই কোনো না কোনো কাজের কথা মনে পড়ে যায়। সেটা তো আমি জানি না, কিন্তু আমি অর্ধেক গ্রাম ঘুরে তোকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে আরামে বসে গল্প মারছিস। তো তোমাকে কে বলেছিল আমাকে খুঁজতে? এমনিতেও মানুষের কাজ করে বেড়ানো তো তোমার অভ্যাস। নুসরাত একটা দীর্ঘশ্বাস ফেলল এবং কথাটা ওখানেই শেষ করে দিল। ও জানত স্বামীরাকে বোঝানো সহজ ছিল না। তারপর দুই বোন বাড়ির দিকে রওনা হল। বসো, তোমাদের দুজনের সাথে আমার একটা জরুরি কথা আছে। এত গম্ভীর গলায় ডাকলে যে বাবা, কি ব্যাপার? ব্যাপারটা গম্ভীরই বটে। তোমরা দুজনে তো আর ছোট নও। আমি চাই এবার ধীরে ধীরে তোমাদের বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করতে। বাবা, যদি আবার কোনো সাধারণ সম্বন্ধ নিয়ে আসার কথা ভাবো, তবে আগেই না করে দাও। তোমার আর আমার দুজনেরই সময় বাঁচবে। মা, প্রতিবার একই কথা কেন বলিস? তুই আসলে কি চাস? বাবা, আমি কোনো সাধারণ মানুষকে বিয়ে করতে চাই না। আমি তো রাজপুত্রকেই বিয়ে করব। আর যাই বলো, আমি তো এই গ্রামের সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে। রাজপুত্র? এই স্বপ্নগুলো বইয়ের পাতায় ভালো লাগে, বাস্তবে নয়। স্বপ্নই তো জীবন গড়ে তোলে বাবা, আর আমার স্বপ্ন মোটেও ছোট নয়। স্বপ্ন দেখায় কোনো ভুল নেই সামিরা, কিন্তু মাটির সাথে যোগ না থাকলে মানুষ একদিন পড়ে যায়। তাহলে আমি অন্তত পড়ে যাওয়ার মতো মানুষদের দলে পড়ি না আপু। আর সব কথায় নিজের জ্ঞান দেওয়া বন্ধ করো। রহমত আলী একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার গলা এবার একটু নরম হল। আমি শুধু চাই তোমাদের দুজনের জীবন যেন সুরক্ষিত আর খুশিতে কাটে। বাকি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায় তা কেউ জানে না।
আমার ভাগ্য অনেক আগেই ঠিক হয়ে গেছে বাবা। ওটা তো কোনো সাধারণ ঘরে নয়, রাজপ্রাসাদে লেখা আছে। রহমত আলী চুপ হয়ে গেলেন এবং তিনি প্রথমবার স্পষ্টভাবে বুঝতে পারলেন যে সামিরাকে বোঝানো আর সহজ নেই। গ্রামের মেঠোপথ দিয়ে সামিরা আর নুসরাত বাজার থেকে ফিরছিল। হাতে জিনিসপত্র ছিল। রোদ কিছুটা হালকা হলেও রাস্তাটা বেশ লম্বা মনে হচ্ছিল। এত রোদের মধ্যেও আমার মতো একটা সুন্দরী মেয়েকে দিয়ে এত ভারী বোঝা বহন করানো হচ্ছে। লোকেদের অন্তরে একটু বিবেচনা থাকা উচিত। এটা নিয়ে অভিযোগ করতে নেই সামিরা, এটা ঘরের কাজ, আমরা না করলে কে করবে? সেই কারণেই তো আমি বলি, আমার তো শুধু রাজপুত্রকেই বিয়ে করা উচিত। ওখানে কোনো কাজও করতে হবে না, আর এই ক্লান্তিও থাকবে না, শুধু আরাম আর রানীর মতো জীবন। রানী হওয়ার আগে দায়িত্ব পালন করা শিখতে হয় সামিরা, নইলে ওই রাজমুকুট মাথাতেই ঘরই মনে হতে শুরু করবে। তখনই সামনে এক বৃদ্ধা দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ওনার হাতে একটা ভারী পটলি ছিল। গরমে ওনার মুখ ক্লান্তিতে ভরে গিয়েছিল। মা জননীরা, একটু এই পটলিটা ধরবে? হাত থেকে পিছলে যাচ্ছে, একা সামলাতে খুব কষ্ট হচ্ছে। আমরা কি তোমার চাকর নাকি? নিজের জিনিস নিজেই তোলো। আমরাও তো আমাদের জিনিস নিয়ে যাচ্ছি। নুসরাত সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। ও বৃদ্ধা মহিলার অবস্থা দেখল, যিনি রোদে বড় কষ্টে দাঁড়িয়ে আছেন। দাদু, আপনি এই কড়া রোদে একা একা কি করছেন? এত ভারী জিনিস আপনার পক্ষে সামলানো মুশকিল হচ্ছে। দিন, আমি ধরে নিচ্ছি। সে কোনো দ্বিধা না করে এগিয়ে গেল এবং পটলিটি নিজের হাতে তুলে নিল। তুই চল সামিরা, আমি দাদুর সাথে ধীরে ধীরে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। পুরো গ্রামে তুমিই একমাত্র দয়ালু মানুষ। নুসরাত বৃদ্ধার সাথে আস্তে আস্তে হাঁটছিল। রোদের তেজ এবার অনেকটাই কমে এসেছিল। মা, তুমি কি সবসময় সবাইকে এভাবে সাহায্য করো? কারো যদি প্রয়োজন হয় তবে সাহায্য করায় ভুল কি আছে দাদু? ভুল তো কিছু নেই মা, কিন্তু সবাই তো আর এমনটা ভাবতে পারে না। তুমি সত্যিই খুব বুদ্ধিমান এবং তোমার মনটা খুব ভালো। আপনি এই রোদে একা একা হাঁটছেন কেন? বাড়ি কি অনেক দূরে? হ্যাঁ মা, একটু দূরেই বটে, তবে অভ্যেস হয়ে গেছে। জীবনে তো চলতেই হবে, রাস্তা যেমনই হোক না কেন। কিছুক্ষণ পর নুসরাত যখন বাড়ির উঠোনে পৌঁছাল, রহমত আলী ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এসেছিস মা? এত দেরি কেন হলো রে? আমি কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি। ক্ষমা করো বাবা, রাস্তায় এক বৃদ্ধা দাদুর সাথে দেখা হয়ে গিয়েছিল। ওনার পুটলিটা খুব ভারী ছিল, তাই ওনাকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলাম। শুধু বাড়ি পর্যন্তই রেখেছিলে, নাকি ওনার ঘরের সব কাজও করে দিয়ে এলে? এমন কথা কেন বলছিস সামিরা? কারণ আমি নিজের চোখে দেখেছি তুমি ওনার পুটলি এমনভাবে মাথায় নিয়ে যাচ্ছিলে যেন উনি তোমার আপন কোনো আত্মীয় হন। আত্মীয় ছিলেন ঠিকই, কিন্তু বয়সের এই পর্যায়ে ওনার একটা অবলম্বনের প্রয়োজন ছিল। আমরা যদি কাউকে একটু সাহায্য করতে পারি, তাতে ক্ষতি কি? এটাই তো তোমার সমস্যা। যে কেউ দুটো মিষ্টি কথা বললেই তুমি ওনার উপর দয়া দেখাতে শুরু করো। এবার থামো সামিরা, কাউকে সাহায্য করা মোটেও খারাপ কাজ নয়। আমি ওকে সাহায্য করতে বারণ করছি না বাবা, কিন্তু এভাবে প্রত্যেকটি অপরিচিত মানুষকে বিশ্বাস করাও তো ঠিক নয়। সামিরা, নুসরাত তোর চেয়ে বড়। ওর সাথে তর্ক করা এক জিনিস, কিন্তু কথা সবসময় সম্মানের সাথে বলবে। স্বামীরা মুখ গোমড়া করে চলে গেল। বাবার কথাগুলো ওর একেবারেই ভালো লাগেনি, কিন্তু সে চুপ করে রইল। রাতের খাবার খাওয়ার পর স্বামীরা তার দুই বান্ধবীর সাথে দেখা করতে ওনাদের বাড়ি গেল। তিনজনে ঘরে বসে গল্প করছিল। শুনলি তোরা দুজনে? আজ আবার পুরো গ্রামে শুধু রাজপুত্রেরই চর্চা হচ্ছিল। অদ্ভুত ব্যাপার কিন্তু, পুরো রাজ্যে ওনাকে নিয়ে এত আলোচনা, অথচ আজ পর্যন্ত আমরা ওনাকে এক নজর দেখলামই না। আমরা দেখিনি ঠিকই, কিন্তু যেই ওনাকে দেখেছে শুধু ওনার প্রশংসাই করে। কেউ বলে উনি খুব সুদর্শন, আবার কেউ বলে ওনার স্বভাব নাকি ভীষণ সুন্দর। এত প্রশংসা শুনে তো ওনাকে একবার দেখার ইচ্ছে দিন দিন বেড়েই চলেছে। দেখার ইচ্ছে শুধু তোর একার নয়, পুরো গ্রামের মেয়েদের আছে। কিন্তু ভাবতো, যে মেয়ের সাথে ওনার বিয়ে হবে সে কত বড় ভাগ্যবতী হবে। ভাগ্যবতী তো হবেই, আর ওনার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তবে আমি একটুও অবাক হব না। কারণ পুরো গ্রামে যদি কেউ সবচেয়ে বেশি সুন্দরী থাকে তবে তা হলাম আমি। দুই বান্ধবী ওর দিকে তাকিয়ে একটু হাসল। তুই তো সুন্দরী বটেই, কিন্তু নুসরাত আপুও তো খুব সুন্দরী।
অনেক লোক তো ওনারও খুব প্রশংসা করে। এই কথা শোনা মাত্রই স্বামীরার মুখের রং বদলে গেল। তোরা দুজনে প্রতিটা কথায় কেন নুসরাত আপুর নাম টেনে আনিস বলতো? তোরা আমার বান্ধবী নাকি ওনার? পরদিন সকালে প্রতিদিনের মতো স্বামীরা আর নুসরাত কলসি নিয়ে নদীর দিকে যাচ্ছিল। আপু, কাল রাতে আমার বান্ধবীদের বলা কথাগুলো বারবার মনে পড়ছিল। ভাবো তো, যদি সত্যিই আমার বিয়ে রাজপুত্রের সাথে হয়ে যায়। তুই তো ওনাকে না দেখেই ওনার সম্পর্কে স্বপ্ন দেখতে শুরু করে দিলি। দেখার প্রয়োজনটাই বাকি। পুরো রাজ্যে ওনার যত প্রশংসা শোনা যায় তাতে তো পরিষ্কার যে উনি সব দিক থেকেই সেরা হবেন। হতে পারে, কিন্তু কাউকে না জেনে ওনার সম্পর্কে এত চিন্তা ভাবনা করাও তো ঠিক নয়। আমার পুরো বিশ্বাস আছে, রাজপুত্র যদি আমাকে একবার দেখে নেন তবে অন্য কোনো মেয়ের দিকে তিনি আর কখনোই ফিরেও তাকাবেন না। নুসরাত কিছু বলতে যাচ্ছিল, তখনই পাশের ঝোপঝাড় থেকে কারোর যন্ত্রণায় কাতরানোর আওয়াজ পাওয়া গেল। কেউ আছেন? দয়া করে আমাকে একটু সাহায্য করুন। দুজনে একসাথে সেই দিকে তাকালো। সেখানে এক যুবক মাটিতে বসে যন্ত্রণায় কাতরাচ্ছিল। ওনার পোশাকে ধুলোবালি লেগেছিল। হে বিধাতা, আপনার এই দশা কিভাবে হলো? কোথাও খুব বেশি চোট লাগেনি তো? আমি পাশের জঙ্গলে রাস্তা দিয়ে আসছিলাম, তখনই আমার ঘোড়া হঠাৎ বিগড়ে যায়। ওটাকে সামলানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি নিচে পড়ে যাই। কোনো মতে এখানে তো এলাম, কিন্তু এখন আর হাঁটতেই পারছি না। আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনাকে এভাবে একা ফেলে চলে যাব না। আপু, আগে এটা তো ভাবো যে উনি কে। কিছু না জেনেই সাহায্য করতে দৌড়ালে। উনি কে সেটা পরে জানা যাবে, এই মুহূর্তে ওনার সাহায্যের প্রয়োজন আছে। কাল এক বৃদ্ধা আর আজ এক অচেনা পথিক। মনে হচ্ছে পথের প্রতিটি মানুষের দায়িত্ব নেওয়ার রোগ আছে তোমার। আপনি কি একটু পানি খাবেন? নুসরাত নদী থেকে নিজের কলসিতে পানি ভরে নিয়ে এলো এবং সেই যুবককে খাওয়ালো। অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি না আসতেন তবে হয়তো আমি এখানেই পড়ে থাকতাম। আপু, তোমার যদি সেবা করা শেষ হয়ে থাকে তবে এবার চলো যাই। কোনো অচেনা লোকের জন্য আমি পুরো দিন এভাবে নষ্ট করতে পারবো না। যুবককে এখন আগের চেয়ে একটু ভালো অবস্থায় দেখে নুসরাত নিজের কলসি তুলে নিল। তারপর দুই বোন সেখান থেকে বাড়ির দিকে রওনা হল। রাজমহলের দরজা খোলার সাথে সাথে তো আহত অবস্থায় রাজপুত্রকে দেখে পুরো প্রাসাদে হইচই পড়ে গেল। মহারাজ এবং রাজমাতা সাথে সাথে ওনার দিকে ছুটে এলেন। যুবরাজ, এ কি হাল করেছ নিজের? তুমি কোথায় ছিলে? আমরা সবাই কতক্ষণ ধরে তোমার চিন্তায় অস্থির হয়েছিলাম। আব্বাজান, আমি এখন ঠিক আছি। জঙ্গলে আমার উপর আক্রমণ হয়েছিল। যদি সঠিক সময় সাহায্য না পেতাম তবে হয়তো আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকতাম না। কে করেছে এই আক্রমণ? আর তোমার প্রাণ কে বাঁচালো? আক্রমণকারীদের মুখ আমি দেখতে পাইনি, তবে আমার প্রাণ এক গ্রাম্য মেয়ে বাঁচিয়েছে। সে নিজের পরিচয় না জেনে, আমি কে তা না জেনেই আমার পাশে দাঁড়িয়েছিল, এবং যতক্ষণ না আমি সুরক্ষিত হলাম ও আমার সাথেই ছিল। রাজমাতা এতক্ষণ শান্ত হয়ে ওনার কথা শুনছিলেন। হঠাৎ ওনার মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল। সেই মেয়েটির চোখে কি এক অদ্ভুত সরলতা ছিল, আর কথার মধ্যে কি এমন এক আপন ভাব ছিল যে কেউ অনায়াসেই ওনার উপর বিশ্বাস করে নেবে। দাদিজান, আপনি ওনাকে চেনেন? কিছুদিন আগে আমি এক সাধারণ বৃদ্ধার বেশে ওই গ্রামটিতে গিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমাদের রাজ্যের মানুষদের মনে মনুষ্যত্ব এখনও বেঁচে আছে কিনা। অনেকেই পাশ দিয়ে চলে গেল, কিন্তু আমার ভারী পুটলিটা বয়ে নিয়ে যাওয়ার জন্য কেবল সেই মেয়েটি এগিয়ে এসেছিল। সে ওই হবে দাদিজান, কারণ ওর মধ্যে সত্যিই কোনো লোভ বা লোক দেখানো ভাব ছিল না, কেবলই ছিল অন্যের সাহায্য করার প্রবল ইচ্ছে। এমন মানুষ ভাগ্য করে পাওয়া যায় বাবা। ও যদি সেই মেয়েটি হয়ে থাকে তবে ওর বাবা মা সত্যিই প্রভু সংস্কার দিয়েছেন। এদিকে স্বামীরা নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। মুখে হাসি নিয়ে সে নিজের চিন্তাতেই মগ্ন ছিল। এই পুরো গ্রামে আমার সমকক্ষ কোনো মেয়ে নেই। রাজপুত্রের নজর যদি একবার আমার উপর পড়ে তবে ওনার আর অন্য কারো দিকে তাকানোর দরকারই পড়বে না। তখনই নুসরাত ঘরে ঢুকল। সামিরা, বাবা বললেন পেছনের উঠোনে রাখা কাঠগুলো ভেতরে তুলে রাখতে। বৃষ্টি আসতে চলেছে, চল তাড়াতাড়ি আয়। আমার জীবনে শুধু এটুকুই বাকি আছে। কখনো কাঠ তোলো, কখনো পানি ভরো, কখনো ঘরের কাজ করো। যত পারো কাজ করিয়ে নাও। সেদিন আমি এই রাজ্যের রানী হব, সেদিন বুঝবে আমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইতে হবে।
আচ্ছা, আগে এসে কাঠগুলো তো রাখো মহারানী সাহেবা। নুসরাতের কথা শুনে স্বামীরা রেগে ওর দিকে তাকালো, আর নুসরাত হাসতে হাসতে ঘর থেকে বাইরে চলে গেল। রাত গভীর হয়েছিল, পুরো রাজমহল ঘুমের দেশে হারিয়ে গিয়েছিল, কিন্তু যুবরাজ শাহরিয়ারের চোখ থেকে ঘুম বহু দূরে ছিল। কারণটা কি? কেন বারবার ওই মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠছে? এক অপরিচিতা মেয়ে যে আমার নাম না জেনেই কোনো প্রত্যাশা ছাড়াই আমার প্রাণ বাঁচালো। শাহরিয়ারের মনে নুসরাতের সেই মৃদু হাসি মুখ ভেসে উঠল। না ওর নাম জানতে পারলাম, না ওর ঘর। আমাদের দেখা হওয়াটা কি কেবলই এক সংযোগ ছিল, নাকি ভাগ্য আমাকে আবার ওনার মুখোমুখি দাঁড় করাবে? পরদিন সকালে ঘুম থেকে উঠেই যুবরাজ শাহরিয়ার মহামন্ত্রীকে নিজের কক্ষে ডেকে পাঠালেন। মহামন্ত্রী মশাই, জঙ্গলে আমার প্রাণ বাঁচানো মেয়েটি এই রাজ্যেরই কোনো এক গ্রামের বাসিন্দা। আমি ওনাকে খুঁজতে চাই, কিন্তু ওনার পরিচয় আমার জানা নেই। মহামন্ত্রী মনোযোগ সহকারে ওনার কথা শুনলেন। তাহলে আপনার আদেশ কি যুবরাজ? আজই বার্তা পাঠিয়ে দিন যে ওই গ্রামের সমস্ত অবিবাহিত তরুণী যেন আগামীকাল রাজদরবারে উপস্থিত থাকে। আমরা সেই সাহসী মেয়েটিকে রাজকীয় সম্মানে ভূষিত করতে চাই। আপনার আজ্ঞায় শিরোধার্য যুবরাজ। কিছুক্ষণের মধ্যেই রাজমহলের সৈন্যরা এবং দূতেরা গ্রামের দিকে রওনা হয়ে গেল। গ্রামে বার্তা পৌঁছনো মাত্রই গ্রামের মানুষ এক এক করে চত্বরে জমা হতে লাগল। দেখতে দেখতে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে গেল। সকল গ্রামবাসীরা শুনুন, যুবরাজের আদেশানুসারে এই গ্রামের সমস্ত অবিবাহিতা তরুণী আগামীকাল প্রাতঃকালে রাজমহলে উপস্থিত থাকবেন। যুবরাজ একটি বিশেষ ঘোষণা করতে চান। অনুপস্থিত থাকাকে রাজাজ্ঞা লঙ্ঘন বলে গণ্য করা হবে। বিকেল নাগাদ এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল এবং শেষ পর্যন্ত নুসরাত আর স্বামীরার বাবার কাছেও পৌঁছল। ওনার মুখে কৌতূহল স্পষ্ট ধরা পড়ছিল। বাড়ি পৌঁছনো মাত্রই তিনি দুই মেয়েকে ডাকলেন। নুসরাত, সামিরা, একটু এদিকে এসো মায়েরা। দুই বোন বাইরে এলো। হ্যাঁ বাবা, কোনো বিশেষ ব্যাপার আছে কি? এইমাত্র মোড় থেকে খবর পেলাম, রাজমহল থেকে আদেশ এসেছে আমাদের গ্রামের সমস্ত অবিবাহিত মেয়েকে কাল সকালে রাজমহলে পৌঁছতে হবে। দুই বোন একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগল। কিন্তু বাবা, হঠাৎ আমাদের সবাইকে রাজমহলে কেন ডাকা হলো? সেটা তো কেউ জানে না। রাজদূত কেবল এইটুকুই বলে গেছেন যে যুবরাজ কোনো বিশেষ ঘোষণা করবেন। দেখলে আপু, আমি বলেছিলাম না একদিন আমার ভাগ্য নিশ্চয়ই ফিরবে। যুবরাজ কি ওনার হবু রানী বেছে নেওয়ার জন্য ডাকছেন নাকি? তুইও না সামিরা, অকারণেই কত কি ভেবে নিস। ভাবছি না আমি, আমার মনে পুরো বিশ্বাস আছে। কাল দেখে নিও। সামিরার চোখে রাজমহল আর রানী হওয়ার সোনালি স্বপ্নগুলো দোল খেতে লাগল। পরদিন সকালে দুই বোন রাজমহলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। বাহ আপু, তুমি তো বলতে তোমার রাজমহলের জৌলুস আর রাজপুত্রের প্রতি কোনো আগ্রহ নেই। তাহলে আজ এত সেজেগুজে কোথায় চলেছ? নুসরাত ওর কথা শুনে মৃদু হাসল। সত্যি করে বলো, তোমার মনেও কি রানী হওয়ার কোনো গোপন ইচ্ছে বাসা বেঁধেছে? একদমই না সামিরা, আমার না রানী হওয়ার শখ আছে, না রাজমহলের লোভ। আমি শুধু এজন্যই যাচ্ছি কারণ বাবা চান, আর রাজাজ্ঞাকে সম্মান জানানো আমাদের কর্তব্য। ঠিক আছে, আজই দেখা যাবে কার ভাগ্য সবচেয়ে বেশি চমকায়। কিছুক্ষণের মধ্যেই তারা রাজমহলের বিশাল প্রবেশদ্বারের সামনে পৌঁছে গেল। সেখানে আগে থেকেই দূর দূরান্ত থেকে আসা তরুণীদের বিশাল ভিড় জমে গেছিল। কত মেয়ে এসেছে দেখেছো? মনে হচ্ছে রাজপরিবার সত্যি পুরো রাজ্যে খবর পাঠিয়েছিল। হ্যাঁ, তবে আমরা এখানে কারো সাথে প্রতিযোগিতা করতে আসিনি। ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। গ্রামের সমস্ত তরুণী রাজদরবারে নিজেদের জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। মহারাজ, রাজমাতা এবং যুবরাজ শাহরিয়ারও দরবারে উপস্থিত ছিলেন। পুরো রাজদরবারে এক গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চিন্ত থাকুন, আজ আপনাদের এখানে এক বিশেষ কারণে আহ্বান করা হয়েছে। যুবরাজ এবং রাজমাতাকে দেখা মাত্রই নুসরাত এবং স্বামীরা দুজনেই এক মুহূর্তের জন্য চমকে গেল। হে বিধাতা, এ তো সেই বৃদ্ধা যাকে সেদিন রাস্তায় দেখেছিলাম। আর ওই আহত পুরুষ, ইনিই তো যুবরাজ শাহরিয়ার। যদি আমার বিন্দুমাত্র ধারণা থাকতো, তবে আমি সেদিন ওনার সাথে এমন ব্যবহার কখনোই করতাম না। নুসরাতের চোখও যুবরাজের ওপর স্থির হয়ে রইল। ওর মনে একসাথে অনেকগুলো প্রশ্ন ভিড় করছিল, কিন্তু ও চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুদিন আগে এক সাহসী মেয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল। আমি ওনার নাম এবং পরিচয় জানতে পারিনি,
আজ আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি যাতে সেই সাহসী মেয়েটিকে খুঁজে বের করে ওনাকে রাজকীয় সম্মানে সম্মানিত করতে পারি। এটুকু বলে শাহরিয়ারের দৃষ্টি সমস্ত তরুণীদের ওপর ঘুরে নুসরাতের ওপর এসে স্থির হল। আমি যদি ভুল না করে থাকি তবে সেদিন জঙ্গলে আমার সাহায্যকারী আপনিই ছিলেন। জি যুবরাজ। সেদিন আপনি নিজের পরিচয় না দিয়েই চলে গিয়েছিলেন। আমি ওনাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানাতে পারিনি। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই যুবরাজ, সংকটে পড়া কোনো মানুষের সাহায্য করা আমার কর্তব্য ছিল। যুবরাজের সমস্ত আকর্ষণ নুসরাতের ওপর দেখে সামিরার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রহমত আলী সাহেব, আপনার মেয়ে আমার প্রাণ বাঁচিয়ে আমার উপর এক মস্ত বড় উপকার করেছে। ওর সাহস আর সংস্কার আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যদি আপনার এবং নুসরাতের কোনো আপত্তি না থাকে তবে আমি বিয়ের জন্য নুসরাতের হাত মাগতে চাই। যুবরাজ, এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কি হতে পারে? যদি আমার মেয়েরও এই ইচ্ছে থাকে তবে আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই। যুবরাজ, কেবল একবার সাহায্য করে দিলেই কি কেউ আপনার যোগ্য হয়ে যায়? আমিও সুন্দরী, গুণবতী এবং আপনার পাশে একজন রানীর মতো দাঁড়ানোর যোগ্য। দয়া করে আমাকেও একটা সুযোগ দিন। যুবরাজ, সামিরা ভুল কিছু বলছে না। শৈশবেই আমাদের মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে বাবাই আমাদের মা এবং বাবা দুয়েরই দায়িত্ব পালন করে আসছেন। এমতাবস্থায় আমার বিয়ের পর আমি যদি ওনাকে ছেড়ে চলে যাই তবে ওনার একাকিত্বের সঙ্গী কে হবে? নুসরাতের কথা শুনে পুরো দরবার কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মা জননী, তোমার বাবার জন্য চিন্তা করো না। তোমার বিয়ের পর ওনার দেখাশোনার সমস্ত ব্যবস্থা রাজমহলের পক্ষ থেকেই করা হবে। ওনাকে কোনো প্রকার কষ্ট পেতে দেওয়া হবে না। নুসরাত, সেদিন বাজার থেকে ফেরার পথে যে বৃদ্ধার সাথে তোমার দেখা হয়েছিল সে আমিই ছিলাম। তখনই বুঝেছিলাম তোমার অন্তরের সংস্কার কতটা মূল্যবান। আজ বাবার জন্য তোমার এই চিন্তা দেখে আমার বিশ্বাস আরও দৃঢ় হল। যুবরাজ, আমায় ক্ষমা করবেন, কিন্তু কেবল ভালো সংস্কারে কাউকে রানী হওয়ার যোগ্য করে তোলে না। পুরো গ্রামে আমার চেয়ে বেশি সুন্দর আর কেউ নেই। আপনার পাশে এমন এক রানী শোভা পায় যাকে দেখে পুরো রাজ্য গর্ব করবে। সামিরা, রানী হওয়ার সিদ্ধান্ত কেবল রূপ দেখে নেওয়া হয় না। মানুষের পরিচয় ওনার সংস্কার, সাহস এবং চরিত্র দিয়ে হয়। আর নুসরাত নিজের কর্মের দ্বারা প্রমাণ করে দিয়েছে যে ও এই সম্মানের যোগ্য। শাহরিয়ারের কথা শুনে সামিরার ধৈর্য ভেঙে গেল। সে রেগে নুসরাতের দিকে ঘুরল। আমি আগেই জানতাম আপু, তোমার মনে রানী হওয়ার স্বপ্ন সবসময় ছিল। শৈশব থেকে আজ পর্যন্ত তুমি আমার প্রতিটা অধিকার কেড়ে নিয়েছো, আর আজ আমার সবচেয়ে বড় স্বপ্নটাও কেড়ে নিলে। সামিরা, তুই ভুল বুঝছিস। আমি কখনো এমনটা ভাবিনি। থামো সামিরা, নিজের বোনের ওপর এমন অপবাদ দেওয়া ঠিক নয়। যা কিছু হয়েছে তা তার ভালো কর্মের ফল, কোনো ছলচাতুরি নয়। বাবার কথা শুনে সামিরা শান্ত হয়ে গেল। সেদিনই পুরো রাজপরিবারের সম্মতিতে যুবরাজ শাহরিয়ার এবং নুসরাতের বিবাহ স্থির হল। তোমাদের নাম নিয়ে এমন মজার গল্প তৈরি করি? তাহলে এক্ষুনি কমেন্টে জানাও আজকের গল্পের কোন অংশটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর অবশ্যই তোমার নামটিও লিখতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।